দিল্লির রাস্তায় তখন হাজার হাজার ছাত্রছাত্রী, তাদের হাতে প্ল্যাকার্ড, গলায় স্লোগান আমরা আরশোলা। যন্তর মন্তরে ৩৬ দিনের ধর্না, সোনম ওয়াংচুকের অনশন, নিট পরীক্ষার প্রশ্নফাঁস, পরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। ভারতের শিক্ষা ব্যবস্থা যখন রাস্তায় নেমে নিজেদের অস্তিত্বের প্রশ্ন তুলছে, চারিদিকে দেখা যাচ্ছে সরকারি স্কুলের বেহাল অবস্থা, বেসরকারি শিক্ষা ব্যবস্থা যখন কার্যত মাফিয়া চক্রের হাতে, ঠিক তখনই চীন নিঃশব্দে একটা বিশাল পরিকল্পনা তৈরি করে কাজ শুরু করে দিয়েছে। এই পরিকল্পনার নাম শিক্ষা উন্নয়ন পঞ্চদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কোনো মিছিল নেই, কোনো ধর্ণা নেই, কোনো হইচই নেই, শুধু একটা রাষ্ট্রীয় পরিষদের বৈঠক আর তারপর একটা দলিল, যা আগামী 5 বছরে চীনকে বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষা শক্তি বানানোর নীল নকশা বা ব্লুপ্রিন্ট। কি সেই নীল নকশা তা জানাটা এই সময় আমাদের সবার কাছে খুবই জরুরি, কারণ চীনের নীল নকশার আয়নাতেই দেখতে হবে আমাদের নিজেদের শিক্ষা ব্যবস্থার আগামী দিনের পরিকল্পনাকে। খেলার সময় বিপক্ষ দলের কোচকে ঠিক যেভাবে জানতে হয় প্রতিদ্বন্দ্বী দলটির শক্তি, দুর্বলতা, প্রশিক্ষণের খুঁটিনাটি, কৌশল এবং স্ট্র্যাটেজি। আজকের এই এপিসোডে সেটাই আপনাদের সামনে কয়েক মিনিট ধরে তুলে ধরব। আর হলফ করে বলতে পারি, এটা শুনে আপনি অবাক হয়ে যাবেন। আর এই পুরো শিক্ষানীতিটা আমি আপনাদের সামনে নিয়ে আসব একেবারে গল্পের মতো করে, একটি কল্পিত পরিবারের শিশুদের সামনে রেখে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। চীনের এই পরিবারটির নাম ধরা যাক লি পরিবার। বেজিংয়ের হাইদিয়ান এলাকার একটি অতি সাধারণ মধ্যবিত্ত পরিবার। পরিবারে 3টি সন্তান। বড় ছেলে উচ্চ মাধ্যমিক স্তরে পড়ে, মেজো মেয়ে পড়ে মিডল স্কুল, আর ছোট ছেলেটি সবে ক্লাস 3-তে। এই 3 জনের স্কুল জীবনের ভেতর দিয়েই আমি আপনাদের সামনে আনব চীনের নতুন শিক্ষা বিপ্লবের আসল রূপটি। লি পরিবারের 8 বছরের ক্লাস 3-তে পড়া ছোট ছেলেটিকে দিয়েই শুরু করা যাক। 2025 সালের 1 সেপ্টেম্বর থেকে তার স্কুলের সিলেবাসে যোগ হয়েছে একটা নতুন বিষয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। চীন সরকারের নির্দেশ অনুযায়ী 6 বছর বয়সী শিশুদের এখন জাতীয় পাঠ্যক্রমের অংশ হিসেবে বাধ্যতামূলকভাবে এআই শিখতে হচ্ছে। প্রতিটি স্তরের ছাত্রছাত্রী বছরে অন্তত 8 ঘন্টা করে এআই শিক্ষা পাচ্ছে একেবারে শিশু বয়স থেকে। কিন্তু এটা কোনো হঠাৎ চাপিয়ে দেওয়া নীতি নয়, এর পেছনে আছে সুনির্দিষ্টভাবে ধাপে ধাপে সাজানো একটা হিসেবি পরিকল্পনা। চীনের শিক্ষা মন্ত্রক 2025 সালের মে মাসে 2টি নির্দেশিকা প্রকাশ করে। এই নির্দেশিকায় এআই শিক্ষাকে বাধ্যতামূলক পরিকাঠামোয় পরিণত করা হয়। 6 বছর বয়স থেকে শুরু করে প্রতিটি ক্লাসে ধাপে ধাপে শেখানো শুরু হয়ে গেছে এই প্রযুক্তি। কীরকম সেই ধাপগুলো? তৃতীয় শ্রেণীতে মৌলিক বা বেসিক ধারণা, 4র্থ শ্রেণীতে ডেটা এবং কোডিং, 5ম শ্রেণীতে অ্যালগোরিদম আর বুদ্ধিমান এজেন্ট নিয়ে পড়াশুনো। এর পরের ধাপে আরও এগিয়ে যাওয়া। আমাদের গল্পের লি পরিবারের ছোট ছেলের ক্লাসেই এই মৌলিক ধারণার পাঠ চলছে এখন। হাইদিয়ান এক্সপেরিমেন্টাল প্রাইমারি স্কুলের তথ্য কেন্দ্রের প্রধান শি ইউয়ান একটা কথা বলেছেন, যা এই গোটা প্রকল্পের দর্শনটাকে এক লাইনেই স্পষ্ট করে দিচ্ছে। তিনি বলেছেন, নতুন পাঠ্যক্রমের লক্ষ্য হলো প্রতিটি শিশুকে এআই বুঝতে আর তার সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে মেলামেশা করতে শেখানো। তিনি এই শিক্ষাকে তুলনা করেছেন 20-30 বছর আগে মানুষের কম্পিউটার শেখার সঙ্গে। তিনি বলছেন, আগে আমরা ঠিক যেভাবে কম্পিউটার শিখেছি এখন ঠিক সেইভাবেই এআই শিখতে হবে, কারণ এখন এআই এর যুগ এসে গেছে আর আমাদের আর পেছন ফেরার উপায় নেই। শুধু বেজিং নয়, এই ঢেউ ছড়িয়ে পড়ছে গোটা দেশে। পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশ দ্রুত গতিতে এআইকে ঢুকিয়ে নিয়েছে তাদের K-12 পাঠ্যক্রমে।
চীনের লক্ষ্য আগামী কয়েক বছরের মধ্যে হাজার হাজার এআই পরীক্ষামূলক স্কুল আর এআই মডেল স্কুল তৈরি করা। এবার আসবো লি পরিবারের মেজ মেয়ের কথায়। মেয়েটির বয়স 13, সে মিডল স্কুলে পড়ে। তার ক্লাসের পাঠ্যক্রম ছোট ভাইয়ের চেয়ে অনেকটাই সিরিয়াস। জুনিয়র হাই স্কুলের ছাত্রছাত্রীরা এখন পড়ছে মেশিন লার্নিংয়ের যুক্তি আর ভুল তথ্য চিনে নেওয়ার কৌশল। শুধু প্রযুক্তি শেখা নয়, একটা গোটা প্রজন্মকে শেখানো হচ্ছে কিভাবে এআই চালিত পৃথিবীতে সত্যি আর মিথ্যার তফাৎ বুঝতে হয়। গুয়াংকুমেন মিডল স্কুলের প্রতিভা বিকাশ কেন্দ্রের প্রধান পেই ই এই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার স্কুলের প্রাথমিক এবং মিডল হাই স্কুল জুড়ে একটা ধারাবাহিক এআই পাঠ্যক্রম তৈরি করা হয়েছে। তার মতে লক্ষ্য শুধু প্রযুক্তিগত দক্ষতাই নয়, বরং ছাত্রছাত্রীদের প্রস্তুত করা হচ্ছে মানুষের কাজে যন্ত্রের সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে। তিনি বলেছেন, ভবিষ্যতে মানুষ এবং যন্ত্র একসঙ্গে কাজ করবে, তাই সব ছাত্রছাত্রী এআই বিশেষজ্ঞ না হলেও তাদের কার্যকরভাবে যন্ত্র ব্যবহার করতে জানতে হবে। এই স্কুলে হাতে কলমে যন্ত্র ব্যবহারের অভিজ্ঞতা এবং উঁচু শ্রেণীতে প্রাথমিক প্রোগ্রামিং শেখানো হচ্ছে। কিন্তু এখানেই একটা সতর্কতা নিয়েছে চীনের সরকার। সরকারি নীতি বলছে এআই যেমন শেখাতে হবে, তেমন তার অপব্যবহারও রুখতে হবে। শিক্ষা মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের স্বাধীনভাবে ওপেন এন্ডেড কন্টেন্ট জেনারেশন ব্যবহার করতে দেওয়া একেবারে নিষিদ্ধ। শিক্ষকদের মূল শিক্ষাদানের কাজে জেনারেটিভ এআই দিয়ে নিজেদের কাজে ফাঁকি দেওয়াও নিষিদ্ধ, অর্থাৎ প্রযুক্তি শেখাও, কিন্তু প্রযুক্তির উপর অন্ধ নির্ভরতা তৈরি হতে দিও না। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখতে হবে স্কুল স্তর থেকেই। এবার আসবো লি পরিবারের সবচেয়ে বড় ছেলের কথায়। সে এখন জেন জি, পড়ে উচ্চ মাধ্যমিক স্তরে। তার ক্লাসের পাঠ্যক্রম একেবারে অন্যরকম হয়ে গেছে। হাই স্কুল স্তরে স্কুলগুলো সরাসরি সহযোগিতা করছে চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস আর হুয়াওয়ের মতো প্রতিষ্ঠানের সঙ্গে। এখানে পড়ানো হচ্ছে বিশেষ কোর্স। কীরকম? এখানে শিক্ষা দেওয়া হচ্ছে ব্রেন কম্পিউটার ইন্টারফেস, স্বয়ংচালিত গাড়ি এবং হিউম্যানয়েড রোবটের মতো বিষয়গুলি। ভাবা যায়, একটা 17 বছরের স্কুল পড়ুয়া ছেলে তার নিয়মিত ক্লাসের পড়াশোনায় শিখছে মস্তিষ্ক এবং কম্পিউটার সংযোগের প্রযুক্তি, যেটা কয়েক বছর আগেও মানুষের কল্পনার জগতে ছিল। কিন্তু এখানেই শেষ নয়, এর বাইরে আছে নানা অ্যাক্টিভিটি এবং বিজ্ঞান উৎসব বা মেলা, যাতে আগ্রহী ছাত্রছাত্রীরা আরও পরীক্ষা নিরীক্ষার সুযোগ পায়। লি পরিবারের বড় ছেলে স্কুলের রোবোটিক্স ক্লাবের সদস্য। সেখানে সে আর তার বন্ধুরা ছোট ছোট রোবট বানানো শেখে, সেগুলো নিয়ে তারা প্রতিযোগিতায় অংশ নেয়। আর এই গোটা প্রকল্পের পেছনে আছে একটা নাম। এই নামটি এখন প্রতিটি চীনা পরিবারের মুখে মুখে ফেরে। গোটা বিশ্ব এর মধ্যেই জেনে গেছে এই মানুষটির কথা। তিনি ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়েন ওয়েনফেং। ডিপসিক কাঁপিয়ে দিয়েছে এআই এর জগৎ। অত্যন্ত অল্প খরচ করে তৈরি করা এই এআই টক্কর দিচ্ছে বিপুল খরচে তৈরি চ্যাট জিপিটির মতো এআই এর সঙ্গে। চীনের লক্ষ্য হলো 6 বছর বয়স থেকেই ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিয়ে ভবিষ্যতে এরকম প্রযুক্তির নেতা তৈরি করা, যাতে লিয়ান ওয়েনফেং এর মতো আরও কেউ উঠে আসতে পারে। সেই লক্ষ্যেই এআই সাক্ষরতা শৈশব থেকে গেঁথে দেওয়ার জন্যই তৈরি হয়েছে এই শিক্ষা উদ্যোগ। চীন বুঝেছে পরের লিয়াং ওয়েনফেং তৈরি করতে হলে শুরু করতে হবে একেবারে ক্লাসরুম থেকেই। মানে লি পরিবারের 3 সন্তানের 3 রকম এআই অভিজ্ঞতা আসলে চীনের একটা বৃহৎ জাতীয় শিক্ষানীতির প্রতিফলন। আর এই কৌশলের লক্ষ্য কি? চীনের শিক্ষা মন্ত্রকের নির্দেশিকা বলছে এর লক্ষ্য হলো ছাত্রছাত্রীদের মধ্যে এমনভাবে দক্ষতা গড়ে তোলা যাতে তারা আগামী দিনের সমাজের সঙ্গে মানিয়ে নিতে পারে। আর তাই ঢেলে সাজানো হচ্ছে স্কুলের পুরনো পাঠ্যক্রম, প্রযুক্তিগত উদ্ভাবনী চিন্তা, সমালোচনামূলক চিন্তা, মানুষ এবং এআই সহযোগিতার দক্ষতা আর সামাজিক দায়বদ্ধতার বোধ একসঙ্গে গড়ে তোলাই এই শিক্ষানীতির লক্ষ্য।
আর এই বিশাল প্রকল্পের জন্য সরকারের আর্থিক ব্যয়ও চোখে পড়ার মতো। চীন তার এআই শিক্ষার ব্যয় প্রায় দ্বিগুণ করে 2026 সালের মধ্যে $27 বিলিয়ন নিয়ে এসেছে। এটা গোটা বিশ্বের এআই বিনিয়োগের 8.9%, মানে প্রায় 9%। চীন মনে করছে এটা একটা জাতীয় বিনিয়োগ, মানে ইনভেস্টমেন্ট, আর এর সুফল আগামী দিনে পাবে গোটা দেশ। এবার এর সঙ্গে তুলনা করা যাক আমেরিকার, কারণ আমেরিকা তো প্রযুক্তিতে 1 নম্বরে রয়েছে, যেখানে বেজিং প্রতিটি প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলকে বছরে অন্তত 8 ঘন্টা বাধ্যতামূলক এআই পাঠ দেওয়ার নির্দেশ দিয়েছে। সেখানে আমেরিকা শুধু একটা টাস্ক ফোর্স তৈরি করেছে আর ফেডারেল অনুদানের প্রলোভন দেখিয়েছে। তারা তাদের পাঠ্যক্রমকে ছেড়ে দিয়েছে রাজ্যগুলোর হাতে। আর তথ্য বলছে প্রযুক্তি প্রধানরাই জানাচ্ছেন যে 58% শিক্ষকের প্রাতিষ্ঠানিক এআই প্রশিক্ষণই নেই। ফলে এই অল্প তহবিল দিয়ে তাদের নতুন করে প্রশিক্ষণ দেওয়া যাচ্ছে না। এবার আসবো ভারতের নিট পরীক্ষার সমতুল্য চীনের পরীক্ষাটি নিয়ে। লি পরিবারের বড় ছেলে এখন প্রস্তুতি নিচ্ছে গাওকাওয়ের জন্য। এটাই চীনের জাতীয় প্রবেশিকা পরীক্ষা। 2026 সালের জুন মাসে গোটা চীন জুড়ে 12.9 মিলিয়ন, মানে প্রায় 1,30,00,000 ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসেছিল। আমাদের দেশে যখন পরীক্ষা পদ্ধতি এবং ফি বছর প্রশ্নপত্র ফাঁস নিয়ে তুমুল শোরগোল চলছে, চীন তখন গত 10 বছর ধরে তাদের 29টি প্রদেশে ধাপে ধাপে এই পরীক্ষার কাঠামো বদলেছে এবং প্রতিটি ধাপ বারবার রিভিউ করেছে। এবার আসবো সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। লি পরিবার একটা খরচ থেকে রেহাই পেয়েছে যা ভারতীয় উপমহাদেশের সব দেশের মধ্যবিত্ত পরিবারের কাছে এখন দুঃস্বপ্নের মতো। সেটা হলো প্রতি মাসে বিশাল টিউশন ফি। 2021 সালের জুলাই মাসে চীনে চালু হয়েছে ডাবল ডিডাকশন নীতি। এই নীতিতে ছাত্রছাত্রীদের জন্য লাভজনক একাডেমিক টিউশন একেবারে নিষিদ্ধ করা হয়েছে। যখন ভারতের রাজস্থানের কোটার মতো শহর সর্বভারতীয় কোচিং হাব হয়ে উঠছে, যেখানে পুরো ব্যবস্থাটা চলে গেছে শিক্ষা মাফিয়াদের হাতে এবং হতাশ ছাত্ররা নিজেদের শেষ করছে এমন খবর আসছে, তখন চীনের ছাত্রছাত্রীরা তাদের অতিরিক্ত সময়টা কাটাচ্ছে রোবোটিক্স ক্লাব বা এআই সায়েন্সের বিভিন্ন প্রদর্শনী বা মেলাতে। এবার একটু তাকানো যাক দেশের রাস্তার দিকে। ভারতে গত কয়েক মাস ধরে যা ঘটেছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সুপ্রিম কোর্টের একটা মন্তব্য থেকে শুরু হওয়া ককরোচ জনতা পার্টির আন্দোলন, নিট পরীক্ষার প্রশ্নফাঁস, যন্তর মন্তরে 36 দিনের অনশন, সোনাম ওয়াংচুকের গ্রেপ্তারি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্রতিটি ঘটনা একটাই সত্যকে সামনে তুলে ধরছে। সেটা হলো ভারতের পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা তার নিজের ভারেই কার্যত ভেঙে পড়েছে। যেখানে চীন দশকের পর দশক ধরে পরিকল্পিতভাবে শিক্ষা সংস্কার করেছে, সেখানে ভারতের সংস্কার আসছে ছাত্রদের বিক্ষোভের জেরে এবং চাপে পড়ে। যদিও নিজেদের হিসেব রাস্তায় নেমে নিজেরা বুঝে নেওয়ার একটা মূল্য আছে, এটা অস্বীকার করা যায় না। এই আন্দোলনগুলো প্রমাণ করে দিচ্ছে যে ছাত্ররা নিজেদের ভবিষ্যতের প্রশ্নে এখন নিজেরাই কণ্ঠস্বর তুলতে পারছে। চীনের রাষ্ট্রীয় কাঠামোয় এটা সম্ভব নয়। ছাত্রদের চাপে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এটাই দেখাচ্ছে যে গণতন্ত্রে চাপ প্রয়োগ করলে ফল পাওয়া যায়, যদিও তার জন্যে অনেক মূল্যও চোকাতে হচ্ছে ছাত্রজীবদের, আরও হয়তো অনেক মূল্য চোকাতে হবে। কিন্তু আজ এই মুহূর্তে একটা কথা স্পষ্ট, যে দেশ তার তরুণ প্রজন্মকে সবচেয়ে গুরুত্ব দেবে, তার জন্য বিনিয়োগ করবে, ভবিষ্যতের পৃথিবীতে সেই দেশই সবচেয়ে শক্তিশালী হয়ে উঠবে। প্রশ্ন শুধু একটাই, ভারতের নীতি নির্ধারকরা এটা বুঝতে অনেক দেরি করে ফেলবেন কি? সবাই যখন রেস শেষ করবেন তখন কি আমরা দৌড়তে শুরু করব? এর উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে। ভিডিওটির তথ্য ভালো লাগলে এটা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, আর সেই সঙ্গে এই ভিডিওটি যাতে ইউটিউব আরও মানুষের কাছে তুলে ধরে সেজন্য এটাকে লাইক করে একটা ছোট কমেন্ট অবশ্যই করবেন, কারণ কোনো গদি মিডিয়ায় এই সব কথা আপনাদের কাছে পৌঁছে দেবে না।
তারা ব্যস্ত থাকবে হিন্দু মুসলমান করতে আর ভিন্ন মতকে দেশদ্রোহী বলে দাগিয়ে দিতে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র ৫৯ টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।